আপনি আপনি এখানেও চলে এসেছেন? আপনি আমাকে তো ফলো করছেনই, আমার ফ্যামিলির লোকেদেরও ফলো করা শুরু করে দিয়েছেন। কি? আমি আপনাকে ফলো করতে যাব কেন? আপনি কোন সেলিব্রিটি? আপনাকে না ফলো করতে আমার বইই গেছে। তাহলে আমি যেখানে যাই আপনি সেখানেই পৌঁছে যাচ্ছেন কেন? আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি আমাকে ফলো করছেন। আমি হয়তো ঠিকই বলেছিলাম। ও মাই গড, মোটেই না। আমি যেখানে যাচ্ছি সেখানে আপনি আসেন, আর আপনি এক নম্বর একটা ঝগড়ুটে রুড। আর আপনি যেখানে আমাকে চেনেন না, আপনি কি করে আমার সাথে এই কথা আপনি বলছেন? পাল্টা ঝগড়া করছেন কেন? আপনার মুখ থেকে তো একেবারে মধু ঝরছে না। ডালি করছো কি তোমরা? লোকজন দেখছে, একটু শান্ত হও। ঝগড়াটা থামাও প্লিজ। কি থামাবো বলুন তো? এক সেকেন্ড। আপনি হসপিটালে এসেছিলেন না? হ্যাঁ, হসপিটালে এসেছিল তো অনিকেত দা, আমার পিস্তল দাদা, খুব ভালো মানুষ। তোমার সাথে তো আলাপ হয়েছিল, মনে পড়েছে না? চিনতে পেরেছো না? হ্যাঁ, চিনতে পেরেছো? পিস্তল দাদা, অনিকেত দা। এই ঠিক ধরেছো। কিন্তু উনি কেন এসেছিলেন সেদিন? মানে তোমরা এক্ষুনি কি নাম বলে ডাকলে জানি? কি জানি নাম? ডালি বলে ডাকলেন। এদিকে ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম ওনার নাম কি, উনি বললেন আমি মিস প্রতীক্ষা। হ্যাঁ, আমাকে পুরো কনফিউজিং লাগছে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তার মানে আপনি মিথ্যা বলেছেন আমাকে? হ্যাঁ, এই মিথ্যা কথা বলবে কেন? আমরা তোকে প্রতীক্ষা বলেই ডাকছি। প্রতীক্ষা, ডালি বলতে যাবো কেন? এই না, বলেছো, 100% বলেছো। আমি শুনেছি, আমি নিজের কানে শুনেছি এটা। এই একটা চিঠি এলো আমাদের অফিসে, ডালি নাম লেখা। ওই মিস্টার ঘোষ আমাকে বললেন যে ডালি একসময় আমাদের অফিসে চাকরি করতেন, তারপরে ছেড়ে চলে গেছেন। আর আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম ওনার নাম কি, উনি তো সগৌরবে বললেন মিস প্রতীক্ষা। হ্যাঁ, এখন কে ডালি কে প্রতীক্ষা, হাইলি কনফিউজিং। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। শোনো, আমি তোমায় বুঝিয়ে বলছি, উনি প্রতীক্ষা ম্যাডাম, উনি আমাদেরকেও ফলো করছে না আর তোমাকেও ফলো করছে না, বুঝতে পেরেছো? আমি একটা কথা বুঝতে পারছি না সোমেনদা। তাহলে তোমরা ওনার সাথে এই ক্যাফেতে কি করছো? আর তুমি আর এই তোমার পিস্তত দাদা, এই তো তোমরা দুজনে মিলে ওর সাথে বসে কফি খাচ্ছ কেন? হ্যাঁ, তোমরা চিনলে কি করে? হ্যাঁ দাদা বল। প্রতীক্ষা খুব ভালো মেয়ে, মানে ও শুধু ভালো মেয়েই নয়, খুব ভালো ডাক্তার। আর ওর সঙ্গে আমার খুব ভালো পরিচয়ও আছে। আর তাছাড়া ও তো ঋষভকে হেল্প করতো। হ্যাঁ, ওই ডাক্তার হওয়ার আগে ঋষভকে অ্যাসিস্ট করতো, খুব ভালো কাজ করতে, এত ভালো মেয়ে না। আর আমরা ওকে ডালি বলে ডাকতে যাবো কেন? আমরা তো ওকে প্রতীক্ষা বলেই নিশ্চয়ই তুমি ভুল শুনেছ। হ্যাঁ, কি জানি। এক সেকেন্ড, উনি ডাক্তার, আবার তার সাথে আবার ঋষভের অ্যাসিস্ট্যান্ট। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো। উনি বিজনেস বোঝেন নাকি? সরি? হ্যাঁ, বুঝি, আর অনেকের থেকে ভালোই বুঝি। আচ্ছা, তাহলে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করছি। একটা ওষুধের এক্সপায়ারি ডেট কি করে বার করা হয় বলো তো? স্টেবিলিটি স্টাডি। বাকিটা বলবো নাকি? না, যথেষ্ট। তুমি যে এত কিছু জানো, এতেই তো আমি প্রচন্ড আশ্চর্য হয়ে যাচ্ছি। খুব গুণী মানুষ। এক্সকিউজ মি, এত কিছু যখন জানেন তখন অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন না কেন? হাসপাতালে আসতো এত অসংখ্য পেশেন্ট, সময় পায় না এখন আর। কিন্তু বাই দ্য ওয়ে, ওই হাসপাতালের কাজে তো আপনি অ্যাজ সাচ টাকা পান না, ওটা তো আপনার প্যাশন, তাই না? শুধু প্যাশন দিয়ে তো পেট ভরবে না, তাই না? ইউ নিড মানি, টাকা দরকার। আপনি একটা কাজ করুন, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করুন। শুধু ঋষভের অ্যাসিস্ট্যান্ট হলে হবে না, ইউ হ্যাভ টু জয়েন আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ওকে, মাই পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। না, সেটা পসিবল নয়। আমি কাজ করতে পারবো না। কেন হেল্প করবেন না কেন? মানে আই মিন টু সে, আমার একজন আপনার মতো দক্ষ মানুষ দরকার, বুঝেছেন? আর বাই দ্য ওয়ে, আমি শুনেছি ঋষভের কাছে যে দেব বর্মন ফার্মাসিউটিক্যালস একটা বড় কোম্পানি, ওখানে মানুষ চাকরি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে। আমি আপনাকে চাকরি অফার করছি আর আপনি রিজেক্ট করছেন সেটা? হ্যাঁ, ঠিকই তো ডাক্তার প্রতীক্ষা, তুমি তো ওনাকে হেল্প করতে পারো। এক্স্যাক্টলি। দেখুন, এই ঋষভ কিছুদিনের জন্য বিজনেস ট্যুরে বাইরে গেছে। আপনি যদি সেই সময়টা আমাদের হেল্প করে দেন, বিজনেসের খুব উপকার হয়। বিলক্ষণ, নিশ্চয়ই করবে। তোমরা তোমাদের লাভ স্টোরি, মানে লাভ ক্ষতির হিসেবটা চালিয়ে যাও, আমরা একটু ঘুরে আসি। দাদা, চল একটু ঘুরে আসি। হ্যাঁ, বাই। এসো দাদা। বসুন প্লিজ। থ্যাংক ইউ।
ওয়েটার, দুটো কফি। এক্সকিউজ মি, বলছি একটা কফির উপর একটু কফির গুঁড়ো ছড়িয়ে দেবেন। ওকে ম্যাম। থ্যাংক ইউ। আপনি কি করে জানলেন যে আমি এরকম করে কফি খাই? না মানে আপনি যা করা তাতে মনে হলো যে আপনি এরকম কড়া কফি পছন্দ করেন আর কি। What? আমি কড়া? তাহলে আপনি ভীতু। মোটেই না। মুখটাই, হ্যাঁ, তাই জন্য আপনি মুখ লুকিয়ে রাখেন। আপনি না না জেনে শুনে একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? আমি বাজে বকছি? ঝগড়া আমি করছি? আপনি করছেন তো। রাখুন। সরি সরি দাদা। বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কিচ্ছু ঠিক হবে না মা, আপনি বলুন না, এইভাবে ঋতুজা দাদার নামের মিথ্যে সিঁদুর আর কতদিন পরে থাকবে? আমার মনে হয় ওদের দুজনের বিয়েটা এবার আমাদের দিয়ে দেওয়া উচিত। তোমার তো দেখছি ওদের বিয়ে দেওয়ার খুব তাড়া বৌমা। না মা, আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আমি বিয়ের কথাটা এই কারণেই তুললাম, কারণ এতে 3টে জীবন বেঁচে যাবে। 3টে জীবন নষ্ট হচ্ছে শুধু শুধু। আপনি বলুন না, আমার দাদা স্মৃতি হারিয়ে ঋতুজাকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু ওকে তো কাছে টেনে নিতে পারছে না। আর ওদিকে ঋতুজা সমস্ত কিছু ভুলে নিজের লাইফ স্যাক্রিফাইস করে রেখেছে শুধুমাত্র দাদার প্রাণ বাঁচাবে বলে। দাদার সঙ্গে সঙ্গে রয়েছে প্রতিটা মুহূর্তে। আর আরেকদিকে ঢালি, ও আজও এই আশায় বসে রয়েছে যে কোনোদিনও হয়তো দাদা ওকে কাছে টেনে নেবে। তাই দেখুন, ঋতুজাকে যেহেতু দাদা বিয়ে করেনি, ও কিন্তু কোনো ডিসিশনে আসতে পারছে না। ও সৌরভকে কি বিয়ে করেনি, কেন করেনি, কিসের জন্য করেনি আমি সত্যিই জানি না। কিন্তু আমি এইটুকু জানি যে এবার আমাদের উচিত অন্তত ওদের 3জনকে সেটেল করে দেওয়া। মালবিকা ভুল কিছু বলছে না। যে মিথ্যে নাটকটা এ বাড়িতে চলছে সেটা এবার সত্যি করার সময় হয়েছে। তাহলে মা, দাদা আর ঋতুজার বিয়ের আয়োজনটা এবার আমি শুরু করে দিতে বলি। হ্যাঁ, দাঁড়াও বৌমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি বলছিলাম কি যে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। রক্তিম যেদিন মন থেকে ঋতুজাকে কাছে টেনে নেবে, আমার তো মনে হয় সেদিনই ওদের বিয়ের ভাবনাটা নিয়ে ভাবা উচিত, তাই না? কারণ রক্তিমের নিজের জীবনের সিদ্ধান্ত, ওকে তো নিজেকে নেওয়ার সুযোগটা আমাদেরই করে দেওয়া উচিত। আর আমার তো মনে হয় এতে এতে আমাদের সকলেরই ভালো, তাই না? আপনার শাশুড়ি সবেতে এত ব্যাঘ্রদান কেন? কারণ ওইটাই ওনার কাজ, তাই। ডালি অন্ত ওনার প্রাণ। যবে থেকে ডালি এই বাড়িতে পা রেখেছে তবে থেকে নিজের বউয়ের থেকে ডালি ওনার কাছে অনেক বেশি প্রিয়। দেখলে না কি সুন্দর ফরমান জারি করে গেল যে যতদিন না দাদা তোমাকে কাছে টেনে নিচ্ছে ততদিন তোমাদের বিয়ে দেওয়া সম্ভব নয়। অতএব ঋতুজা, আজকে যখন দাদা বাড়িতে ফিরবে তখন দাদাকে তোমাকে যে করে হোক নিজের কাছে টেনে নিতে হবে। এমন কিছু করতে হবে যাতে দাদাও বাধ্য হয় তোমাকে কাছে টেনে নিতে। বুঝতে পেরেছো? ইস, দেরি হয়ে গেল। আপনার সাথে কথা বলতে বলতে কখন যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। আমাকেও বাড়ি যেতে হবে এবার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ড্রপ করে দিতে পারি আপনাকে? না না, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। না না না, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। সবকিছু তো আপনার না না, পারবো না, হবে না, কেন আমি বুঝতে পারি না। আপনি ভাবুন তো, আমাকে দেখার জন্য আপনি হসপিটাল অবধি দৌড়ে গেছেন, আর একদিন আমি আপনাকে আপনার বাড়ি অবধি আমার গাড়ি করে পৌঁছে দেবো, তাতে আপনি রাজি হচ্ছেন না? মানে আমাকে কি বিশ্বাস করতে পারছেন না? আপনি কি পৃথিবীর কাউকে বিশ্বাস করতে পারেন না? হ্যাঁ, ঠিক আছে, যেতে হবে না, যেতে হবে না আমার সাথে। চললাম আমি, চললাম। ও হ্যাঁ,
নতুন মাস শুরু হয়ে গেছে, কালকে থেকে আপনি চাকরিতে জয়েন করবেন। শার্প বাই 1 PM আমার বাড়িতে পৌঁছে যাবেন, দেরি হয় না যেন। মাইন্ড ইট। কিন্তু আমি দেববর্মন বাড়িতে গেলে সবাই আমাকে দেখে কি বলবে? আমি তো মাকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই বাড়িতে যাব না। সেই প্রতিজ্ঞা ভেঙে গেলে মা আমাকে ভুল বুঝবে না তো? লং ডে। ক্লান্ত লাগছে? হ্যাঁ মা। চা দিতে বলি? না না না, আমি চা খাবো না, আমি কফিতে এসেছি। কি হয়েছে বলতো তো? কি আবার হবে মা? নাথিং। কদিন খুব মনমরা লাগছিল তো, আজকের এই হাসি মুখটা দেখে মনটা একেবারে ভরে গেল। মা, অনেকদিন পর অফিসে গেলাম। তুমি তো ভালো করে জানো যে আমি ওই কাজকর্মের মধ্যেই থাকতে ভালোবাসি। আই এম ভেরি হ্যাপি, খুব খুশি আমি। যেটা ভালো লাগবে সেটাই করবি। ঋতুজা, দাদার মুডটা আজকে খুব ভালো, এটাই সুবর্ণ সুযোগ। যাও, সুন্দর করে তৈরি হয়ে নাও আর একটা জাল পাতো, আর সেই জালে দাদাকে ফাঁসিয়ে নিজের কাছে টেনে নাও। ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা। আমি 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 ডিনার করে এসেছি, আমি খাবো না কিছু। বেশ ভালো, যা অন্তত চেঞ্জ করে নে, শুয়ে এবার রেস্ট নে। ওকে মা, গুড নাইট। ঠাকুর, ঠাকুর আমার ছেলেটাকে এরকম হাসি খুশি রেখো। উনি তো জেদ করলেন আমার সাথে যাবেন না বলে। ফোন করে দেখি উনি ঠিকমতো সময়ে পৌঁছলেন কিনা। ঋতুজা, আন্টি, তুমি এভাবে ছিটকে আমার থেকে দূরে সরে গেলে কেন? আন্টি, আমি কি তোমার ওয়াইফ? আমি কি তোমাকে কাছে পেতে চাই না বলো? আই নো ঋতুজা, আমি জানি তোমার সেই অধিকারটা আছে, কিন্তু ঋতুজা আমি এখনো পুরো ব্যাপারটা নিয়ে ধাতস্থ হয়ে উঠতে পারিনি। ঋতুজা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার আরেকটু সময় দরকার। আন্টি, আর কত সময় দরকার তোমার? আর কতদিন বলতে পারো এভাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়েও আলাদা থাকবো? আর কেনই বা থাকবো আন্টি? ঋতুজা, আমি সত্যি চাই তোমার সাথে থাকতে, বিশ্বাস করো। আর আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, আসলে আমি একটু অ্যাক্সিডেন্টের ধাক্কাটা সামনে নিতে চাই। বেশ, তোমার জন্য আমি এটুকু করতেই পারি। টেক ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ। এই ঋতুজা, জানো একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আজকে ঘটেছে। একটি মেয়ের সাথে আলাপ হলো, মেয়েটি অলরেডি জানে যে আমি কফির ওপর কফির গুঁড়ো ছড়িয়ে খাই। এটা কি ডালি আবার রক্তিমের সঙ্গে দেখা করেছো? কি নাম মেয়েটার? এই রে, নামটা কি জানি ছিল, নাম 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 প্রতীক্ষা। এই জানো, এই এই আমার না এক্স এমপ্লয় ছিল, মানে আমাদের কোম্পানির এক্স এমপ্লয় ছিল। আমি ওকে বললাম কালকেই আমাদের বাড়িতে চলে আসতে, আমার পিএ হিসাবে জয়েন করবে, আমাদের সাথেই থাকবে এখানে, আমার কাজে কর্মে হেল্প করবে। ব্যাস, আমার পক্ষে এই রোজ রোজ অফিসে যাওয়ার ধকল এক্ষুনি আমি নিতে পারবো না। সে ঠিক আছে, সমস্যা নেই। তবে এই কাজের কথাবার্তা ছাড়াও আমাদের কিন্তু একলা সময় কাটানো উচিত। ইয়েস, অ্যাবসলিউটলি উচিত তো। হ্যাঁ, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, ওকে, তাই ঘুমোতে যেতে হবে। এবং ইস্যু তোমার ওয়েট করছে, ইস্যু বায়না করবে, আমি বলছি তোমাকে, ইস্যু বায়না করবে। যাও যাও, তাহলে গুড নাইট, গুড নাইট, গুড নাইট সুইটহার্ট, গুড নাইট। ঋতুজা কাছে এলে সবসময় আমি কেন অস্বস্তি ফিল করি? কেন ওকে কোনো মনের কথা বলতে পারি না, দ্বিধা হয়। অথচ এই মেয়েটি প্রতীক্ষা, মাত্র একদিন আলাপ, অথচ তাকে মন খুলে সব কথা বলতে পারছি।
কোনো দ্বিধা হচ্ছে না, বারবার ওর কথাই মনে পড়ছে। কি জানি, আমারই হয়তো মনের ভুল, বাড়াবাড়ি ভাবছি। আরে ডালি, তোর এত তাড়া কিসের বলতো? নিজের টিফিনটাও মনে করে আনবি না? হ্যাঁ, এত দৌড়াদৌড়ি করে কাজ করলে হবে? নিজের শরীরটার তো খেয়াল রাখতে হবে নাকি? খেয়াল রাখছি মা, আমি সবসময় খেয়াল রাখছি। তবে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আজ আমার জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ দিন কেন? ভালো বাবা, আমি একটা নতুন চাকরি পেয়েছি। হ্যাঁ, বাহ, কি চাকরি? দেববর্মন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার রক্তিম দেববর্মনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের আজকেই জয়েনিং। দাদি, কি বলছিস তুই? রক্তিম তো ভালো বাবা, রক্তিমবাবুর আমার কথা মনে নেই, আর ওনার আমাকে দেখে কোনো সমস্যাও হয়নি। যেন মনে হচ্ছিল কোনো অচেনা মানুষের সাথে প্রথমবার আলাপ হয়েছে। ডালি, তুই যখন দেখতে পাচ্ছিস রক্তিম তোকে চিনতে পারছে না, তাহলে তুই নিজের পায়ে কেন কুড়ুল মারছিস? কেন নিজেকে এইসবের মধ্যে জড়াচ্ছিস বলতো? দরকার আছে মা। আর দেখো, রক্তিমবাবু নিজে আমাকে এই চাকরিটা দিয়েছেন, এটাই আমার কাছে একমাত্র সুযোগ ওনার কাছে থেকে ওনাকে পুরনো সব কথা মনে করানোর। কিন্তু দাদিমা, প্লিজ এটা করতে গিয়ে কিন্তু কোনো ঝামেলায় জড়াস না। তোকে নিয়ে বড্ড ভয়ে থাকি মা। তুই খুব ভালো করে জানিস যে ওই বাড়িতে ঋতুজা রয়েছে। এর আগেও তুই যখন ছদ্মবেশে ওই বাড়িতে ঢুকেছিলি, ওই কিন্তু তোকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। তাছাড়া রক্তিমের মাও কিন্তু ওকেই বিশ্বাস করে, ওর সঙ্গেই রয়েছে। ভালো বাবা, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। রক্তিমবাবু তো এবার নিজে আমার কাছে এসেছেন, আমাকে দেখে ওনার কোনো সমস্যাও হয়নি। হয়তো এবার ঈশ্বরই চান যে আমি আবার ফিরে যাই। মাঝ রাস্তায় যে যুদ্ধটা আমি ছেড়ে এসেছিলাম, সেটা এবার আমি জিতি। তাই আমি এবার আর কারোর কথা শুনবো না, আমি শুধুমাত্র রক্তিমবাবুর কথা ভাববো। পাংচুয়ালিটি নেই মানুষের মধ্যে, লেট, অলওয়েজ লেট। এই রক্তিম, বলছি তুমি এরকম অলিম্পিক লেভেলে পাইচারি করছো কেন? কি ঘটনাটা ঘটেছে সেটা বলবে তো? ঘড়িটা দেখো, ঘড়ি কি বারবার ঘড়ি দেখছো কেন? টাইম দেখছো কেন? আমি এই প্রতীক্ষা ম্যাডামকে বলেছিলাম এক্স্যাক্টলি শার্প একটা সময় আমার বাড়িতে চলে আসতে। কোথায় তিনি? কোথায় ওনার নাকি সাংঘাতিক বিজনেস সেন্স? হ্যাঁ, হাইট অফ আনপ্রফেশনালিজম। প্রফেশনালিজম মানে কোনো সময়ের জ্ঞান নেই। এই প্রতীক্ষা ম্যাডাম তোমাকে অপেক্ষা করাবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এক্স্যাক্টলি সমেন্দা, আমি এটাই বলতে চাইছি, যেই মানুষটার কোনো সময়ের দাম নেই, কথার দাম নেই, কি করবে জীবনে? আমি একটা জিনিস ডিসাইড করেছি, এই মেয়েটিকে আমি আর চাকরিতে রাখবো না। একটু ধৈর্য ধরো, এখনো তো 5 মিনিট বাকি আছে, একটা তো বাজেনি এখনো। না 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 না, অনেকে তো এটা 5 মিনিটের কথা নয়, ফার্স্ট ডে, চাকরির ফার্স্ট ডে মানুষ লেট করে কখনো? আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি কিন্তু আধ ঘন্টা আগে চলে আসতাম। এটাকেই বলে ডেডিকেশন, এটাকেই বলে সিরিয়াসনেস, এটাকেই বলে লয়্যালটি, যেটা কিছুই ওনার মধ্যে। রক্তিম, কাম ডাউন রক্তিম। দেখো, তুমি এত ওয়ার্ক এফিশিয়েন্ট বলে সবাই একই রকম হবে তার তো কোনো মানে নেই না। আর আমি বুঝতে পারছি না তুমি একটা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এতখানি ব্যস্ত হচ্ছ। না না, আমি অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ব্যস্ত হচ্ছি না ঋতুজা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা একটা চাকরি, কিছু ডিসিপ্লিন আছে। হ্যাঁ, উনি খুব এফিশিয়েন্ট, আমি জানি। ওনার মধ্যে একটা দায়িত্ব বোধ আছে, পুরো ব্যাপারটা আমি বুঝতে পারছি। আর উনি যদি আমাদের কোম্পানিতে জয়েন করেন, এটা আমাদেরই উপকার হবে। কিন্তু এই লেট করার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই রক্তিম দাদা ভাইয়ের অ্যাসিস্ট্যান্টটা কে গো? কে জানে, আমি না এর আগে কখনো রিকুকে কোনো কর্মচারীর জন্য এত ছটফট করতে দেখিনি। উমা, বলছি দাদার বিয়ের ব্যাপারটা একটু আলোচনা করলে হয় না? এখানে তো এখন সবাই আছে, এখন একটু দাদাকে বুঝিয়ে সুঝিয়ে যদি রাজি করানো যায়, দেখো না। বেশ, দাঁড়া, বলছি। রক্তিম, এনাফ
কোনো রক্তিম ফক্তিম নয়। ফোনে ব্যালেন্স এই তো আমি এবারে 1টা বেজে গেছে, আর সময় নষ্ট করব না, ফোন করতে হবে। এই তো স্যার। আমি একদম ঠিক সময় এসে গেছি। ফাইনালি আসুন আসুন আসুন, সবার সাথে আলাপ করিয়ে দিই। এইবারে ফাইনালি প্রতীক্ষার অবসান হলো, এবং উনি হলেন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস প্রতীক্ষা PA।